দেখো তো তোমাদের এর আগে আলোচনা করেছেন প্রাচীন অনুবর্ত তত্ত্ব। অনুবর্ত তত্ত্বের একটা ভাগ ছিল প্রাচীন অনুবর্ত তত্ত্ব, আর একটা ভাগ হচ্ছে যে অপারেন্ট অনুবর্তন তত্ত্ব। অপারেন্ট অনুবর্তন তত্ত্ব হচ্ছে বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে অপারেন্ট অনুবর্তন তত্ত্ব। এর প্রবক্তা কে বললাম? এর প্রবক্তা হচ্ছে বিএফ স্কিনার। তিনি যখন 1930 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্র ছিলেন, তখন ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স নামক পত্রিকায় দ্য কনসেপ্ট অফ দ্য রিফ্লেক্স ইন দ্য ডেসক্রিপশনস অফ দ্য বিহেভিয়ার নামক একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তিনি আবর্ত প্রতিক্রিয়ার প্রকৃতি নিয়ে আবর্ত প্রতিক্রিয়ার প্রকৃতি নিয়ে পরীক্ষা করার সময় তিনি বিভিন্ন রকম প্রাণী ব্যবহার করতেন। তো প্রাণীদেরকে নিয়ে পরীক্ষা করেছিলেন, তো বিভিন্ন রকম পরীক্ষা করেছিলেন। তার মধ্যে সেই পরীক্ষাগুলো তিনি ব্যবহার করার সময় বিভিন্ন রকম যান্ত্রিক কৌশল বা যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন, যার নাম হচ্ছে অপারেন্ট অনুবর্তন কৌশল। কি বললাম? যে বিএফ স্কিনার যখন 1930 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্র ছিলেন, তখন তিনি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স নামক একটা পত্রিকা ছিল, সেই পত্রিকায় দ্য কনসেপ্ট অফ দ্য রিফ্লেক্স ইন দ্য ডেসক্রিপশনস অফ দ্য বিহেভিয়ার নামক প্রবন্ধ প্রকাশ করেন। সেইখানে তিনি আবর্ত প্রতিক্রিয়ার প্রকৃতি নিয়ে পরীক্ষা করেছিলেন, বিভিন্ন রকম প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন। সেখানে তিনি বিভিন্ন রকম কৌশল বা যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন, যার যে প্রকৃতি বা কৌশলটি ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে আমাদের অপারেন্ট অনুবর্তন কৌশল। সেখানে তিনি পরীক্ষা করেছেন কিভাবে। দেখো, 1932 সালে তিনি এই পরীক্ষাটা করেছিলেন, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের একটা পরীক্ষা করেছিলেন। সেখানে পরীক্ষার উপকরণ হিসেবে কি নিয়েছিলেন? যে স্কিনার বক্স, ট্রে নিয়েছিলেন, খাদ্যবস্তু নিয়েছিলেন, আর নিয়েছিলেন কি একটা ইঁদুর। দেখো এখানটা তোমাদের করা আছে পরীক্ষার জন্য কি কি নিয়েছিলেন। দেখো এখানটা বলা আছে, দেখো খুব ভালো করে দেখো। একটা ইঁদুর আছে, খাদ্যের সামনে ট্রে আছে, ট্রেতে খাদ্য আছে এবং ইঁদুরটা খাচ্ছে খাদ্যটা। তো এইভাবে তিনি তার পরীক্ষাটা করেছিলেন। পরীক্ষাটা করার সময় আমি 4টি স্তরের পরীক্ষাটা তিনি প্রকাশ করেছিলেন। প্রথম স্তরটা হচ্ছে কি, যখন একটা ক্ষুধার্ত ইঁদুরকে তিনি একটা বাক্সের মধ্যে বা একটা যন্ত্রের মধ্যে ব্যবহার করেছিলেন। আগে আমি আলোচনা করি যে স্কিনার বক্সটা কি। তিনি এই পরীক্ষাটা অর্থাৎ অপারেন্ট অনুবর্তন তত্ত্বটা প্রকাশ করার সময় তিনি একটি যন্ত্র বা বাক্স ব্যবহার করেছিলেন, যার নাম হচ্ছে স্কিনার বক্স। এটা তোমরা ভালো করে পড়ে রাখবে, স্কিনার বক্সটা কি। এটা 2 মার্কের একটা কোশ্চেন আসতে পারে তোমাদের, আসে প্রত্যেকবারই আসে মোটামুটি, ঠিক আছে। তো এই স্কিনার বক্সে তিনি কি করেছিলেন, যে প্রথম অবস্থায় একটা ইঁদুরকে তিনি ওই ক্ষুধার্ত ইঁদুরকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন এবং সেখানটায় তিনি ইচ্ছাকৃতভাবে সেই ওখানটায় তিনি বিএফ স্কিনার নিজেই তিনি ওই একটা বোতাম টিপে সেখানে খাদ্য নিয়েছিলেন এবং এই দুটি সেটা খেয়েছিল। পরবর্তীকালে তিনি আবার একটা পরীক্ষা করার সময় বা আবার পুনরাবৃত্তি করার সময় স্কিনার ওই ইঁদুরটিকে যখন ওর মধ্যে ঢুকিয়েছিলেন, তিনি ওই বোতামকে চাপ দিয়ে দেখিয়ে দিয়েছিলেন ওকে কিভাবে খাদ্য আনতে হয়। তৃতীয় পর্যায়ে কি করেছেন? তৃতীয় পর্যায়ে স্কিনার কিন্তু ওই ইঁদুরটিকে যখন বাক্সের মধ্যে বা স্কিনার বক্সের মধ্যে ঢুকিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি ইঁদুরকে কোনোভাবে দেখিয়েছিলেন না। দ্বিতীয় অবস্থায় দেখিয়েছিলেন, তৃতীয় অবস্থায় কিন্তু তাকে স্বাধীনভাবে ক্রিয়া করতে দিয়েছিলেন। তো স্বাধীনভাবে ক্রিয়া করার সময় দেখা যাচ্ছে যে ইঁদুরটি ইতস্ততভাবে খাবার না পেয়ে চারিদিকে ঘোরাফেরা করছে। করতে করতে একটা সময় নিজের ইচ্ছাতেই স্বাভাবিকভাবে তিনি ওই বোতামের মধ্যে চাপ দিয়ে ফেলেন এবং সেখানে তিনি খাদ্যটা পেয়ে যায়। এরপরে যখন চতুর্থ পর্যায়ে তাকে আবার ওই ক্ষুধার্ত অবস্থায় আবার যখন তাকে স্কিনার বক্সের মধ্যে তাকে রাখা হয়, তখন দেখা যায় যে ইঁদুর আস্তে আস্তে কিন্তু তার প্রচেষ্টা যে ভুলটা করছিল, যে সমস্যা সমাধানের যে সময়টা, সেটা কিন্তু আস্তে আস্তে তিনি অনেকটা সময়টা কমে গেছিল। এইভাবে তিনি পরীক্ষাটি মোট 4টি পর্যায়ের মধ্যে দিয়ে করেছিলেন। এইভাবে তিনি পরীক্ষাটি করার সময় বিভিন্ন রকম জিনিস আবিষ্কার করেছিলেন। তিনি যে পরীক্ষাটা করলেন, সেখানে অপারেন্ট অনুবর্তন যে পরীক্ষাটা করলেন, সেখানে তিনি সিদ্ধান্ত আসলেন কি, সিদ্ধান্ত আসার ক্ষেত্রে দেখলেন যে 2 রকম আচরণ তিনি প্রকাশ পেয়েছিলেন। একটা হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ, আর একটা হচ্ছে অপারেন্ট আচরণ। রেসপন্ডেন্ট আচরণ বলতে কি হচ্ছে, যে রেসপন্ডেন্ট আচরণ হলো এমন আচরণ যেখানে একটা বস্তু যখন কোনো প্রাণীকে কোনো প্রতিক্রিয়া করতে বাধ্য করবে, সেটা হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ। আর অপারেন্ট আচরণ কি, যখন ব্যক্তি নিজের ইচ্ছায় বা নিজের তাগিদে যখন বা নিজের কিছু পাওয়ার আশায় যখন কোনো আচরণ করবে, তাকে হচ্ছে অপারেন্ট আচরণ। কি বললাম?
যে বস্তু যখন কোনো আচরণ করতে বাধ্য করবে বা উদ্দীপক কোন একটি বিষয় বা বস্তু যখন উদ্দীপকটা করতে বাধ্য করবে সেটা হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ। আর অপারেন্ট আচরণটা কি বললাম যে ব্যক্তি যখন নিজের তাগিদে আচরণ করবে কোনটা সেটা হচ্ছে তিনি অপারেন্ট আচরণ নামে প্রকাশ করলেন। এবার এই আচরণগুলোকে অনুবর্তনের তিনি ধরন প্রকাশ করলেন। অপারেন্ট অনুবর্তন দুই ধরনের হয়, একটা হচ্ছে এস টাইপ অনুবর্তন। এস টাইপ অনুবর্তনটা কি, যে রেসপন্ডেন্ট আচরণ অর্থাৎ কোনো বস্তু যখন কোনো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধন করে বা কোনো আচরণ প্রকাশ করে তখন তাকে বলা হয় এস টাইপ অনুবর্তন। এই এস টাইপ অনুবর্তনটা হচ্ছে আমাদের প্যাভলভের অনুবর্তন। প্যাভলভ অনুবর্তন। আর আরেকটা হচ্ছে আর টাইপ অনুবর্তন, যেখানে তিনি অপারেন্ট অনুবর্তনকে তিনি আর টাইপ অনুবর্তন বললেন। অপারেন্ট অনুবর্তন কি, যে কোনো ব্যক্তি যখন নিজের তাগিদে কোনো আচরণ করবে সেটা হচ্ছে তিনি আর টাইপ অনুবর্তন হিসেবে প্রকাশ করলেন। এখানে তিনি দেখলেন যে এস টাইপ অনুবর্তনটা যেহেতু খুব কম ব্যবহার হয় তার জন্য এটা কিন্তু আমাদের বর্তমান ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়, কিন্তু আর টাইপ অনুবর্তনটার দ্বারা আমরা অনেক কিছু প্রকাশ পাই। তার জন্য এই অনুবর্তন তত্ত্বটার নাম করলেন, এই অনুবর্তনটার নাম করলেন কি, আর টাইপ অনুবর্তন। অর্থাৎ তিনি যে তত্ত্বটা প্রকাশ করেন সেটার নাম হচ্ছে অপারেন্ট অনুবর্তন তত্ত্ব বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা আর টাইপ অনুবর্তন তত্ত্ব। দেখো, অপারেন্ট অনুবর্তন তত্ত্বে তিনি পরীক্ষাটা করেছিলেন, তারপর থেকে তিনি একটা সিদ্ধান্ত এসেছিলেন। সেই সিদ্ধান্তের মধ্যে তিনি একটা সাংগঠনিক রূপ প্রকাশ করেছেন, যার মধ্যে সাংগঠনিক রূপটা দেখো S1 R1 S2 R2। এর প্রথমে তিনি গিয়েছিলেন অজানা উদ্দীপক অর্থাৎ খাদ্যের প্রত্যাশা। কি বললাম যে ইঁদুরকে যখন খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন সে কিন্তু ক্ষুধার্ত অবস্থায় কিন্তু খাঁচার মধ্যে তাকে ঢোকানো হয়েছিল। তো ওখানে যখন ঢোকানো হলো তার প্রথম কি পেয়েছিল, কি অজানা উদ্দীপক অর্থাৎ খাদ্যের প্রত্যাশা ছিল তার মধ্যে, অর্থাৎ কিছু একটা পাবে, খাবার পাবে, সেই প্রত্যাশা তার মধ্যে ছিল। সে প্রত্যাশায় দেখো প্রতিক্রিয়া করছে, খাদ্য পাওয়ার আশায় তারা প্রতিক্রিয়া করছে কি, যে লিভারে চাপ দেওয়া অর্থাৎ কোনো একটা বোতামে চাপ দিতে হবে সে খাদ্য পাবে। যেহেতু তাকে প্রথম অবস্থায় দেখানো হয়েছিল যে লিভারে চাপ দিয়ে আমি খাদ্য পাচ্ছি বা ওখান থেকে খাদ্য আসছে, তার জন্য সে প্রতিক্রিয়া করছে, আর2 করছে। তারপরে উদ্দীপক অর্থাৎ খাদ্য প্রাপ্তি হচ্ছে, দেখো লিভারে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার পরে কিন্তু সে খাদ্য পাচ্ছে, অর্থাৎ উদ্দীপক কি, যে খাদ্য প্রাপ্তি হচ্ছে এবং তার মধ্যে প্রতিক্রিয়া কি, তার খাদ্য পিপাসা মিটে যাচ্ছে। এইভাবে তিনি তার সাংগঠনিক রূপভাবে তিনি তার পরীক্ষাটি প্রকাশ করেছিলেন। সেখানে তিনি পরীক্ষাটি প্রকাশ করার পরে তিনি কয়েকটি বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছেন। প্রথম বৈশিষ্ট্য কি, যে প্রস্তুতি। দেখো যে এইখানটাই যখন তাকে পরীক্ষা করা হয়েছিল সেখানে কিন্তু তাকে প্রস্তুতি আগে থেকে করা হয়েছিল। প্রথমে কিন্তু তাকে যখন খাঁচার মধ্যে ঢোকানো হয়েছিল তাকে কিন্তু একবার দেখানো হয়েছিল যে কিভাবে আমি লিভারে চাপ দিচ্ছি এবং খাদ্য পাচ্ছি। যদি তাকে প্রস্তুতি আগে থেকে না করে দেওয়া হতো তাহলে কিন্তু সে বোতামে বা লিভারে চাপ না দিয়ে খাদ্য আনতে পারতো না। প্রথমে তাকে যেহেতু প্রস্তুতি করে দেওয়া হয়েছিল তাই তিনি পরবর্তীকালে যখন ইঁদুরকে খাঁচার মধ্যে ঢোকানো হয়েছিল তাই সে লিভারে চাপ দিয়ে খাদ্য আনতে পেরেছিল। 2 নম্বর হচ্ছে আকৃতি দান। দেখো আকৃতি দান অর্থাৎ এটা শেপিং, এই শেপিংটা কিন্তু তোমাদের কোশ্চেন আছে 2 মার্কের। শেপিংটা কি বলছে, যখন দেখবে একটা ওই বিড়াল ইঁদুরকে যখন খাঁচার মধ্যে ঢোকানো হলো তুমি অনেকগুলো আচরণ করেছিল, প্রত্যেকটা আচরণকে একসঙ্গে নিয়ে যেতে হয়, সেটা হচ্ছে শেপিং অর্থাৎ আকৃতি দান করতে হবে যে কতগুলো আচরণ করছে, বিড়াল মানে ইঁদুরটা কতবার ঘুরছে, কতক্ষণ সময় নিচ্ছে, সময়টা আস্তে আস্তে কমছে না অর্থাৎ সমস্যা সে সমাধান করতে পারছে না, এইগুলো হচ্ছে তোমার শেপিং গঠন বা আকৃতি দান করতে বলছে এটাকে। তারপর হচ্ছে যে শক্তিদায়ক সত্তা লাগবে। যখন এই শক্তিদায়ক সত্তা যদি না থাকে তাহলে কিন্তু এই যে সংগঠন বা অপারেন্ট অনুবর্তন সেটা কিন্তু কার্যকর হবে না। এখানে যদি অজানা উদ্দীপক অর্থাৎ খাদ্যের প্রত্যাশা না থাকে, অর্থাৎ ইঁদুরকে যদি ক্ষুধার্ত না রেখে যদি তাকে খাওয়ার পরে যদি এই পরীক্ষাটা করা যেত তাহলে কিন্তু সে খাদ্যের প্রত্যাশা থাকতো না, অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু কার্যকর হতো না। তার জন্য বলছে যে শক্তিদায়ক সত্তা লাগবে। সেই সময় অর্থাৎ ইঁদুরের যেহেতু খাদ্যটাই প্রত্যাশা ছিল অর্থাৎ তার কাছে খাদ্যই ছিল সবচেয়ে শক্তিশালী দায়ক সত্তা, এই শক্তিদায়ক সত্তা হিসেবে তিনি খাদ্যটাকে নির্বাচন করেছিলেন। এখানে 3টি সত্তা কাজ করে, একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং শাস্তিমূলক। ধনাত্মক কি বলছে, এখানে ধনাত্মক হচ্ছে শক্তিদায়ক সত্তা খাদ্যটা, 2 নম্বর হচ্ছে ঋণাত্মক
আছে, যদি খাদ্যের বদলে খাদ্য না দিয়ে অন্য কিছু দিত তাহলে কিন্তু এটা কার্যকর হতো না। হতো কি, যদি আমি এখানটায় একটা শিক্ষার্থীকে যখন পড়াচ্ছি তো তাকে আমরা ক্লাসের মধ্যে যদি সঠিক উত্তর দেয়, একটা প্রশ্নের উত্তর দেয়, তাকে আমরা বাহ খুব ভালো হয়েছে বলি বা তাকে কোনো একটা পুরস্কার প্রদান করি। কিন্তু তাকে যদি আমি সেই শিক্ষার্থীকে যদি ভালো বা সঠিক অ্যান্সার দেওয়ার পর তাকে যদি আমি মারি বা কিছু না বলি, তাহলে কি কোনোদিন সেই অ্যান্সারতে আকৃষ্ট হবে? ক্লাসের মধ্যে হবে না। তার জন্য বলছে যে ঋণাত্মক সত্তাটা সবসময় কার্যকর হয় না। আর হচ্ছে শাস্তিমূলক সত্তা। শাস্তিমূলক সত্তা বলছে যে এখানটায় শাস্তিমূলক সত্তাটা ঋণাত্মক সত্তাটা মোটামুটি একই রকম, কিন্তু শাস্তিমূলক সত্তাটা সবসময় দেখবে যারা পিছন দিকে ক্লাসের মধ্যে বসে, অর্থাৎ তারা কোনোদিনই পড়াশোনা করে না, সেখানে কিন্তু শিক্ষক মহাশয় একটা অন্যরকম দৃষ্টান্ত দেওয়া যায় কিভাবে, যে ওই শিক্ষার্থীকে এমন শাস্তি দিয়ে যাকে কোনোদিন পড়াশোনায় ধরে না, অর্থাৎ সে যে ক্লাসের মধ্যে আছে এরকম অনুভবই করতে পারে না। এটা হচ্ছে শাস্তিমূলক সত্তা। আর এটা হচ্ছে কি বললাম যে আচরণের স্বতঃস্ফূর্ততা। এখানে দেখো ইঁদুরের খাদ্যের প্রত্যাশা ছিল, তার জন্য কিন্তু সে আচরণ করতে বাধ্য হয়েছিল। যদি খাদ্য না প্রাপ্তি থাকতো বা প্রত্যাশা থাকতো, সে কিন্তু আচরণ করতো না। যেমন যদি ওই ইঁদুরটা যদি ক্ষুধার্ত না থাকতো তাহলে কি করতো, খাঁচার মধ্যে ঢুকে দিলে সে কিন্তু ঘুমাতে থাকতো বা একটা জায়গায় নিশ্চুপ থেকে যেত, অর্থাৎ আচরণের স্বতঃস্ফূর্ততার মধ্যে থাকতো না। এর জন্য ইঁদুরকে কিন্তু আগে থেকে কি করা হয়েছিল, যে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়েছিল। আর কি বলছে যে অবলুপ্তি, এই যে অপারেন্ট অনুবর্তন হচ্ছে, সেই অনুবর্তনটা হতে গেলে কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস রাখতে হবে। অর্থাৎ আমি লিভারে চাপ দিলে কিন্তু খাবার পাচ্ছে, এই যদি লিভারে চাপ দিলে খাদ্য না পায় তাহলে দেখবে একটা সময় খাদ্য যখন ইঁদুরকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবে সে কিন্তু লিভারে চাপ দিবে না, অন্যভাবে খাদ্য পাওয়ার চেষ্টা করবে। এই যদি লিভারে চাপ দিয়ে প্রত্যেকবার খাদ্য পায় ইঁদুর, তবে কিন্তু সে লিভারে চাপ দিতে থাকবে এবং খাদ্যটা প্রাপ্তি তার মধ্যে ঘটবে, অর্থাৎ প্রত্যাশাটা কিন্তু ঠিকই যাচ্ছে। আছে অপারেন্ট শৃঙ্খল গঠন। অপারেন্ট শৃঙ্খল গঠন এটাও কিন্তু তোমাদের কোশ্চেনের মধ্যে আসে, 2 মার্কের কোশ্চেন, যে অপারেন্ট শৃঙ্খল গঠনটা কি। অপারেন্ট শৃঙ্খল গঠন হচ্ছে যে আমরা একটা, দেখো এখানে এটা হচ্ছে একটা শৃঙ্খল, দেখো এটাই একটা শৃঙ্খল, যে একবার অজানা উদ্দীপকতে খাদ্যের প্রত্যাশা আছে তার মধ্যে, তারপরে সে লিভারে চাপ দিচ্ছে, খাদ্য প্রাপ্তি হচ্ছে, সে তার ক্ষুধা মন্দ করছে, ক্ষুধাটা সে নিবারণ করছে। এইভাবে দেখবে যখন একটা সময় এই যে খাদ্যের প্রত্যাশাটাই একটা সময় যখন ইঁদুরটা বারবার কোনো এই আচরণটা করতে থাকবে, একটা সময় যখনই তাকে লিভার মানে ওই খাঁচার মধ্যে ঢুকিয়ে দিবে, সে লিভারে উনি সাথে সাথে চাপ দিবে এবং সে খাদ্যটা পেয়ে যাবে। কিন্তু প্রথম অবস্থায় যখন তাকে ঢোকানো হয়েছিল সে কিন্তু অনেকটা সময় নিয়েছিল ওই যে লিভারে চাপ দিতে, সে বিভিন্নভাবে ঘুরতে ঘুরতে একটা সময় সে লিভারে চাপ দিয়ে ফেলে এবং খাদ্য করতে হয়। পরবর্তীকালে তখন যখন ওইটা করে ফেলে সে জানতে পারে, সে কিন্তু একটা সময় নির্দিষ্ট সময় পরে তার মধ্যে যখন সেটা অনুবর্তনটা হয়ে যাবে, তখন সে কিন্তু খাঁচার মধ্যে ঢোকানোর সঙ্গে সঙ্গে সে কিন্তু লিভারে চাপ দেবে এবং খাদ্যটা পেয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের এই অপারেন্ট অনুবর্তনটা কিন্তু একটা সাংগঠনিক রূপভাবে প্রকাশ পাচ্ছে এবং আমাদের অপারেন্ট অনুবর্তন বা শৃঙ্খলটা গঠন হচ্ছে। এবার যেভাবে আলোচনা করব, অপারেন্ট অনুবর্তন যেটা আলোচনা করেছি বা পরীক্ষা করলাম এবং তার বৈশিষ্ট্যগুলো দেখলাম, এবার দেখা যাক যে শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তন আমাদের কিভাবে কার্যকর হয়। প্রথম দেখব যে প্রস্তুতি। আমরা ক্লাসের মধ্যে একটা প্রস্তুতি অবস্থায় থাকি, এই প্রস্তুতি কিভাবে আসবো, যে আমি দেখলাম যে ইঁদুরকে একটা প্রস্তুতি আনানো করা হয়েছিল। আমরা দেখি যে আমরা যখন ম্যাথ করি বা কোনো কিছু করি তখন শিক্ষক আমাদেরকে কিন্তু আগে থেকে একটা সমস্যা আমাদেরকে সমাধান করে দেয়। যে প্রথমে দেখবে যখন শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে একটা ম্যাথ করাচ্ছে, প্রথম অনুশীলন করাচ্ছে, সেখানে কিন্তু তোমাকে ডাইরেক্ট বলে না বা প্রথম থেকে বলে না যে তোমরা করে দেখো। শিক্ষক কিন্তু আমাদেরকে আগে থেকে প্রস্তুতি দিতে, যে দুটো বা একটা অঙ্ক আমাদেরকে প্রথম থেকে আমাদেরকে করে দেয় এবং তারপর থেকে আমাদেরকে বলে যে তোমরা এই আদার্সগুলো করে রাখো। তখন আমরা কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি এবং পরবর্তীকালে আমাদের যে সমস্যাগুলো দিচ্ছে বা যে এক্সাম্পলগুলো দিচ্ছে সেগুলো কিন্তু আমরা নিজে নিজেই করছি। এটা হচ্ছে একটা প্রস্তুতি আগে থেকে আমাদেরকে শিক্ষক মহাশয় তৈরি করে দিচ্ছে। 2 নাম্বার কি হচ্ছে শাস্তিদানের নীতি পরিত্যাগ। আমরা যখন পড়াশোনা করেছি বা আমাদের প্রাচীন যারা পড়াশোনা করেছে সে সময় বিদ্যালয়ে দেখতাম প্রচুর পরিমাণে শিক্ষকরা শিক্ষার্থীকে শাস্তি প্রদান করতেন কোনো পড়াশোনা না পারলে। কিন্তু বর্তমানে এই তত্ত্বটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে
যে শাস্তিদানের নীতিটা সেটাকে পরিত্যাগ করেছি। আমাদের এখন বর্তমানে বলা হয়েছে, গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে কোনো শিক্ষার্থীকে শাস্তিদান দেওয়া মানে শাস্তি দেওয়া যাবে না। এটা কিন্তু এই অনুবর্তন তত্ত্বটাকে কাজে লেগে কিন্তু আমাদের এই শাস্তিদানের নীতিটাকে আমরা পরিত্যাগ করেছি। শিক্ষার্থীকে শাস্তিদান না করেও শিক্ষার্থীকে কিভাবে ক্লাসের মধ্যে প্রস্তুতি আনা যায় বা শিক্ষার্থীকে কিভাবে সক্রিয় করে তোলা যায় সেটা কিন্তু এই তত্ত্বের দ্বারা সম্ভব হয়েছে। হ্যাঁ, তাহলে অপারেন্ট অনুবর্তন শিক্ষার্থীকে শাস্তিদানের নীতি পরিত্যাগ করতে সহায়তা করছে। তারপর হচ্ছে শক্তিদার উদ্দীপকের উপস্থাপন। দেখবে যখন বিএড করছো যখন বা তোমার দিদিরা যখন বিএড করবে তখন জিজ্ঞেস করবে তাদেরকে যে তাদেরকে যখন শিক্ষক মহাশয় পড়ায় বা টিচিং মেথড একটা বা টিচিং লার্নিং মেটেরিয়াল যখন তৈরি করে তখন কিন্তু একটা শিক্ষকের কার্যাবলী আছে, সেখানে উল্লেখ করা হয় কোনো শিক্ষার্থী যখন পড়াশোনা করবে বা কিছু প্রশ্ন করার পরে অ্যান্সার দেবে, সঠিক অ্যান্সার দেবে, তখন কিন্তু তাকে একটা শক্তিদায়ক উদ্দীপক দিতে হয়। সেখানে তাকে বলা হয় যে খুব ভালো হয়েছে বা খুব সুন্দর উপস্থাপন করেছো। এতে কিন্তু শিক্ষার্থী খুব ভালোভাবে সেই ক্লাসটা ফলো করতে পারে বা শিক্ষার্থী পরবর্তী ক্লাসে যদি কোনো পড়াশোনা ধরে শিক্ষক তাহলে বলতে আগ্রহী হয়। যদি কোনো শক্তিদায়ক উদ্দীপক যদি না দিত তাহলে কিন্তু শিক্ষার্থীরা ওই পড়াশোনার প্রতি আগ্রহীটা হতো না বা ক্লাসে কোনো বিষয় উপস্থাপন করার ক্ষেত্রে কিন্তু অতটা আগ্রহ প্রকাশ করতো না। এটা কিন্তু এই তত্ত্ব দ্বারাই সম্ভব হয়েছে বা এই তত্ত্ব থেকে আমাদের এই বিএড ক্লাসে আমরা এটা প্রয়োগ করেছি। তারপরে কি বলছে, শিক্ষার্থীর সক্রিয়তা বৃদ্ধি করে। হ্যাঁ, শিক্ষক মহাশয়কে এখানে কিন্তু একটা ক্লাস করার ক্ষেত্রে সক্রিয় করতে হবে। সব শিক্ষার্থী যদি সক্রিয় না থাকে বা শিক্ষার্থীর সক্রিয়তা যদি প্রকাশ শিক্ষক না করতে পারে ক্লাসের মধ্যে, তাহলে কিন্তু শিক্ষার্থীকে যে বিষয়টা প্রদান করবে বা বিষয়টা দিবে সেটা কিন্তু শিক্ষার্থী যতটা দিবে সেটা কিন্তু তার মাথার উপর দিয়ে চলে যাবে বা ফালতু দেওয়া হবে বা শিক্ষার্থী সেই বিষয়টার প্রতি অতটা মনোযোগী হবে না। তার জন্য শিক্ষক মহাশয়কে কিন্তু ক্লাসের মধ্যে এসে সর্বপ্রথম আসার পরে কিন্তু তাকে শিক্ষার্থীকে সক্রিয় করতে হবে, অর্থাৎ ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে। হয়তো আমরা দেখা যায় আমরা ক্লাস নিতে যাই যখন প্রত্যেকটা শিক্ষার্থী হয়তো ফিজিক্যাল ভাবে ক্লাসের মধ্যে থাকে কিন্তু মেন্টাল ভাবে সে কিন্তু ক্লাসের মধ্যে থাকে না। তাকে তার জন্য প্রথমে শিক্ষক আসার পরে তাকে সক্রিয় করে তুলতে হবে, অর্থাৎ সেই ক্লাসে তাদেরকে মানসিকভাবে ক্লাসের মধ্যে নিয়ে আসতে হবে। তার জন্য বিভিন্ন রকম পরিবেশ তাকে নির্বাচন করতে হবে বা পরিবেশটাকে ওই রকম তৈরি করে রাখতে হবে। তবে শিক্ষার্থী সক্রিয় যদি হয় তাহলে সেই বিষয়টা যে বিষয়টা শিক্ষক শেখাচ্ছে সেই বিষয়টি কিন্তু শিক্ষক নিতে পারবে, শিক্ষার্থীরা নিতে পারবে। তারপর হচ্ছে সুঅভ্যাস গঠন। দেখবে আমাদের মধ্যে বিভিন্ন রকম অভ্যাস হয়, সুঅভ্যাসও হয়, অভ্যাসও হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে অপারেন্ট অনুবর্তনে শিক্ষার্থীকে কোনো বিষয় তৈরি করতে, অর্থাৎ শিক্ষার্থী কোনো একটা সমস্যা দিয়ে দেয়, সেই সমস্যাটা শিক্ষার্থীকে নিজেকেই সমাধান করতে হয়। তাহলে যখন শিক্ষার্থী কোনো একটা বিষয় নিজে নিজে সমাধান করছে তাহলে কিন্তু সে সেই বিষয়টা থেকে সে যে মানসিক দিক দিয়ে একটা বিচলিত মনোভাব সেটা কিন্তু সে প্রকাশ করতে সুযোগ পাচ্ছে না, অর্থাৎ সে কিন্তু একটা কর্মের মধ্যে থাকছে। সুঅভ্যাস এখান থেকে কিন্তু শিক্ষার্থী সুঅভ্যাস গঠন করে নিচ্ছে। তারপরে হচ্ছে যে গণিত, বানান এবং শব্দ শেখা। যে গণিতগুলো শেখে আমরা প্রথমে বললাম প্রস্তুতির ক্ষেত্রে বলেছি যে গণিত কিভাবে শেখানো হয়, তাকে প্রস্তুতি কিভাবে নিয়ে আসা হয়। তারপরে বানান শেখার ক্ষেত্রে প্রথমে আমরা কিন্তু অনেক বানান শিখি যেগুলোকে ভুলভাল করে সেখানেও আমাদের কিন্তু প্রস্তুতি আনা হয় যে বানানগুলো কিভাবে সঠিক বানান শেখা যায়। বা কোনো শব্দ শেখার ক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা হয়তো বাচ্চা অবস্থায় প্রথম কথা আমরা শিখি সেখানে মা বাবা এইরকম বলি বলতে বলতে কিন্তু পরবর্তীকালে আমরা অনেক বিষয় কিন্তু আমাদের মধ্যে অনেক শব্দ কিন্তু আমরা শিখে নিই যেগুলো আমাদের পরবর্তীকালে অনেক কাজ দেয়। এবং দেখো তারপরে আছে কি ব্যক্তিত্বের বিকাশ। তোমার ব্যক্তিত্ব কেমন হবে বা শিক্ষার্থীর ব্যক্তিত্ব কেমন হবে সেই ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে কিন্তু আমাদের অপারেন্ট অনুবর্তন খুব কার্যকরী ভূমিকা রাখে। যেমন যে আমার ব্যক্তিত্বটা আমি কাজ করলে ভালো হবে, আমি যদি নিশ্চুপ একটা জায়গায় বসে থাকি বা যদি আমি আমার কাছে কাজ না থাকে কিন্তু আমি দেখবে আমার মধ্যে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যে কাজ করে বেশি তার কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে দেখা যাচ্ছে অপারেন্ট অনুবর্তনে শিক্ষার্থীকে কোনো একটা সমস্যা দিচ্ছে, তার জন্য শিক্ষার্থী সেই সমস্যাটা সমাধান করে। এর জন্য বলছে যে অপারেন্ট অনুবর্তন শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে আমাদের অপারেন্ট অনুবর্তন কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করছে।